কেমিস্ট্রি ডিটেল চ্যানেলে তোমাদের স্বাগত। এখানে তোমরা বিভিন্ন এইচএসের যাবতীয় কিছু সমস্ত কোশ্চেন অ্যান্সার পাবে এবং এইচএসের যতগুলো চ্যাপ্টার, টোটাল চ্যাপ্টার কভার করা হবে 11 এবং 12-এর। টোটাল চ্যাপ্টার যত কোশ্চেন আছে প্রিভিয়াস ইয়ারের, মানে তোমাদের ওই এইচএসের যে আগের সালেরগুলো, আগের 10-15টা সাল যে আছে ওগুলো সব কভার করা হবে। এখানে ভালো করে একদম ডিটেলসে নিখুঁতভাবে পড়ানো হবে, ভালো করে দেখো। এবং এইচএসে উঠেছো তার মানে একদম পুরো নিখুঁতভাবে পড়তে হবে। সায়েন্সে যেহেতু ভর্তি হয়েছো, একদম পুরো নিখুঁতভাবে প্রিপারেশান নিতে হবে। তাই এখানে একদম প্রথম থেকে ভালোভাবে পড়তে হবে। এখানে দেখতে পাচ্ছ যে প্রথম থেকে একদম ডিটেলসে পড়ানো হবে, বেসিক আইডিয়া দেওয়া হবে। আজকের ভিডিওতে শুধুমাত্র ক্লাস 5 থেকে 10 পর্যন্ত যা পড়েছো টোটাল বেসিক আইডিয়া আজকে দেওয়া হবে। প্রথমে দেখো বোর্ডে কিছু লেখা আছে, এগুলো প্রথম থেকে একদম এখানে এইচ আছে, এগুলো পড়েছো। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, এখান থেকে একদম 30 পর্যন্ত মৌল দেওয়া আছে। এগুলো ক্লাস 9-10-এ পড়েছো। এখানে কিছু মৌল অ্যাড করা আছে, তোমাদের 20 পর্যন্ত বোধহয় ছিল। এখানে অ্যাড করা আছে স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক এবং সিলভার লেড। এগুলো প্রত্যেকটা এক একটা মৌল বলা হয়। এবার মৌল কি, অণু কি, পরমাণু কি, সেগুলো আস্তে আস্তে ডিটেলসে যাব। এখানে দেখো 1, 2, 3, 4 দিয়ে এরকম বাম দিকে সব নাম্বারিং করা আছে, 1, 2, 3, 4 দিয়ে বাম দিকে নাম্বারিং করা আছে। এবং প্রত্যেকটা লেখার নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে তার পারমাণবিক ওজন। পারমাণবিক ওজন কি সেটা যখন ফার্স্ট চ্যাপ্টার পড়াবো 11-এ তখন বলবো। এখন শুধু তুলে রাখো, জাস্ট এইটা খাতা পেন নিয়ে বসেছো, খাতা পেন নিয়ে দেখো একদম পুরো ডিটেলসে তুলে রাখো, প্রথম থেকে শেষ পর্যন্ত তুলে রাখো। এবং এখান থেকে একদম 1 থেকে একদম এই পর্যন্ত 30 পর্যন্ত তুলে রাখো। সিলভার আর লেডের পারমাণবিক ওজনটা শুধু দেওয়া আছে, এর পরমাণু ক্রমাঙ্ক মনে রাখার প্রয়োজন নেই। এগুলোকে বলা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, বাম দিকে যেগুলো আছে, আর যেগুলো নিচে আছে সেগুলো হচ্ছে পারমাণবিক ওজন। তাহলে একদম প্রথম থেকে এইটা স্ক্রিনশট তুলে রাখতে পারো বা লিখে রাখতে পারো। স্ক্রিনশট তুলে নাও, আমি সরে যাচ্ছি। হয়েছে? প্রথমে দেখো পদার্থ কাকে বলা হবে। হোয়াট ইজ ম্যাটার? পদার্থ কি? পদার্থ কাকে বলা হবে? যা কিছুটা জায়গা জুড়ে থাকবে এবং কি হবে, যার ভর রয়েছে। কিছুটা জায়গা জুড়ে মানে কি, এই দেখো আমার হাতে পেন রয়েছে, যেটা কি হয় মার্কার পেন বলা হয়। এর দেখো এই যে টোটাল অংশটা কিছুটা জায়গা জুড়ে আছে। যদি আমি কোথাও রাখি, এটা একটা জায়গা জুড়ে আছে এবং এর নির্দিষ্ট একটা ভর আছে। দেখো হাতে তুলে একটা ভর আছে। এই যেহেতু দুটো বৈশিষ্ট্যের মধ্যে বর্তমান, এই জন্য একে আমরা কি বলবো? পদার্থ বলবো। তাহলে পদার্থ কাকে বলা হবে? 1 নম্বর হচ্ছে যে কিছুটা জায়গা জুড়ে থাকবে, 2 নম্বরে কি হবে, যার ভর রয়েছে, একে বলা হবে পদার্থ। পদার্থ সাধারণত মূলত ফিজিক্যালি মানে ভৌত ধর্ম অনুযায়ী 3 টাইপস হয়। কীরকম? 1 নম্বর হচ্ছে তরল, কঠিন, গ্যাসীয়। এবারে দেখো তরল, কঠিন, গ্যাসীয় বা কঠিন, তরল, গ্যাসীয় যা কিছু বলতে পারো। এবারে কঠিনে কিরকম বৈশিষ্ট্য হবে, তরলে কিরকম বৈশিষ্ট্য হবে, গ্যাসে কিরকম বৈশিষ্ট্য হবে। কঠিন পদার্থ কি হবে? যেখানে অণুগুলোর মধ্যে পার্টিকুলার আকর্ষণ বল তীব্র রয়েছে, অণুগুলির মধ্যে প্রচণ্ড পরিমাণে আকর্ষণ বল রয়েছে, অণুগুলো পরস্পর কাছাকাছি থাকবে, এই জন্য তাদের বলা হচ্ছে কঠিন পদার্থ। কীরকম হচ্ছে? দেখো কঠিন পদার্থের ক্ষেত্রে দেখা যাচ্ছে কঠিন পদার্থ গঠনকারী যে কণাগুলো সেগুলো একদম পরস্পরের কাছাকাছি রয়েছে। আর তরল পদার্থের ক্ষেত্রে দেখো তরল পদার্থ গঠনকারী যে কণাগুলো পরস্পর কিছুটা দূরে রয়েছে, কার তুলনায়? কঠিনের তুলনায়। আর গ্যাসীয়তে দেখো অনেকটা দূরে রয়েছে, কঠিনের তুলনায় তো অনেক বেশি, অনেক দূরত্বে রয়েছে, কিন্তু তরলের তুলনায় কিছুটা হলেও দূরত্বে রয়েছে। তাহলে এখান থেকে একটা সিদ্ধান্তে আসা যায় যে তরল পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল কঠিনের তুলনায় কম,
আর গ্যাসীয় পদার্থের আকর্ষণ বল কঠিন ও তরলের তুলনায় অনেক কম। গ্যাসীয় পদার্থে আকর্ষণ বল নেই বললেই চলে কণাগুলোর মধ্যে, এই জন্য গ্যাসীয় পদার্থের কণাগুলো পরস্পর দূরে সরে আছে। এবারে এদের একটা পয়েন্ট ভালো করে মনে রাখবে, কম্প্রেস মানে কতটা সংকোচন, আমি সহজে কাকে সংকোচন করতে পারবো। তরল সব থেকে কঠিনকে একদম সংকোচন করা যায় না বললেই চলে। তুমি যদি প্রেসার দাও, কঠিন কিন্তু সব থেকে দেরিতে সংকুচিত হবে, তার তুলনায় তরলটা একটু দ্রুত সংকুচিত হবে, গ্যাসটা হালকা প্রেসার দিলে সংকুচিত হবে। তাহলে গ্যাসের সংকোচনশীলতা অনেকটা বেশি কার তুলনায়, তরল আর কঠিনের তুলনায়। এই ফট করে সংকোচন ঘটবে, এর সংকোচন অনেক দেরি হবে কঠিনের, তরলের ক্ষেত্রে সংকোচনটা কঠিনের তুলনায় দ্রুত হবে। দেখো কিভাবে রূপান্তরণ ঘটে। রূপান্তরণ কিরকম হবে, কঠিন তার থেকে তরল, তার থেকে গ্যাসীয়, কঠিনের থেকে তরল, তরলের থেকে গ্যাসীয়। কঠিনকে যদি আমি তাপ দিই, হিট দিই, তাহলে কঠিন পদার্থ গলে যায়, গলে কিসে পরিণত হবে, তরলে পরিণত হবে। তাহলে একে কি দিতে হবে, তাপ দিতে হবে। তরল পদার্থকে যদি তাপ দেওয়া হয় তাহলে সে গ্যাসীয় পদার্থে পরিণত হবে, তার তরল পদার্থকে তাপ দিতে হবে। এবারে কঠিনে যে কোনো কঠিন পদার্থকে তুমি তাপ দিলে সে গলে যায়, গলে গিয়ে তরলে পরিণত হয়। যে কোনো তরল পদার্থকে তাপ দিলে সে গ্যাসীয় পদার্থে পরিণত হয়, যেমন জলকে তাপ দিলে বাষ্পে পরিণত হয়, গ্যাসীয় পদার্থে পরিণত হয়। এরপর ব্যাকে যদি আসতে চাই, গ্যাসীয় থেকে তরলে আসবো, তাহলে গ্যাসীয় থেকে তরলে এলে তাকে সবসময় কি করতে হবে, ঠান্ডা করতে হবে, কুল করতে হবে। ঠান্ডা করতে হলে তরল আসবে। তরল থেকে যদি কঠিনে যায় তাকেও ঠান্ডা করতে হবে। যেমন কঠিন পদার্থকে তাপ দিয়ে গলানো হয়, গলানোর পর যেমন লোহাকে তাপ দিয়ে গলানো হয়, তাকে আবার যদি কঠিন পদার্থে আনতে চাই তাকে আবার কি করতে হবে, আস্তে আস্তে তাপটা ধীরে ধীরে বর্জন করতে হবে। লোহা যখন গলানোর পর তাপ বর্জন করে সে আবার অন্য বিভিন্ন ধরনের রূপ পায়। এই জন্য গ্যাসীয় পদার্থকে ঠান্ডা করলে তরল পাওয়া যাবে, তরলকে ঠান্ডা করলে কঠিন পাওয়া যাবে। এটা ভালো করে মনে রাখবে। এরপরে দেখো অ্যাটমস বা পরমাণু কাকে বলা হয়। পরমাণু কাকে বলা হয়, পরমাণু কি, কোনো পদার্থকে যদি ভাঙা হয় তার মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যায় তাকে বলা হবে পরমাণু। কোনো পদার্থকে ভেঙে দিচ্ছি, ভাঙার পর তাতে ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাচ্ছি, সেই কণাগুলিকে বলা হচ্ছে পরমাণু। তাহলে পরমাণু হচ্ছে পদার্থকে ভাঙলে যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যায় তাকে বলা হবে পরমাণু। এবারে অণু কাকে বলা হবে, অণু হচ্ছে ওই একই টাইপের সংজ্ঞা, পদার্থকে ভাঙলে যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যায় যাদের স্বাধীন সত্তা বর্তমান তাদের বলা হবে অণু। এবারে অণু পরমাণু প্রায় সেম টাইপের, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, অণু হচ্ছে কতগুলি পরমাণুর সমন্বয়ে গঠিত। অণুটা কার সমন্বয়ে গঠিত হবে, অণু হচ্ছে পরমাণুর সমন্বয়ে গঠিত, পরমাণুর সমন্বয়ে গঠিত। তাহলে পরমাণু একটা পার্টিকেল বা কণা, অণু কিন্তু পরমাণুর সমন্বয়ে গঠিত হচ্ছে। মানে ধরো আমি ধরলাম হাইড্রোজেন একটা পরমাণু H, যখন অণু বলবো তখন সেটা কিন্তু H2 হিসাবে থাকবে। এটাও কিন্তু গ্যাসের একটা কণা আর এটাও গ্যাসের একটা কণা, দুটোই গ্যাসের কণা। হাইড্রোজেন H2 যখন বলবো তখন অণু, যখন H বলবো তখন হবে পরমাণু। পদার্থকে আবার দুটো টাইপের হয় পদার্থ, একটা কি হবে মিশ্র পদার্থ, আর একটা কি হবে শুদ্ধ পদার্থ। মিশ্র পদার্থ কাকে বলা হবে, যেখানে কতগুলি অণু বা পরমাণুর মিক্সচার থাকবে, মানে কি ভিন্ন ভিন্ন অণু পরমাণুর মিক্সচার থাকবে। যেমন কি হবে বায়ু, বায়ু একটা মিশ্র পদার্থ। বায়ু কার কার মিশ্রণ, নাইট্রোজেন, অক্সিজেন, বিভিন্ন রকম কার্বন ডাইঅক্সাইড, বিভিন্ন রকম গ্যাসীয় পদার্থের মিশ্রণ। যেখানে কি হয় নাইট্রোজেন একটা আলাদা পরমাণু, হাইড্রোজেন একটা আলাদা পরমাণু, অক্সিজেন একটা আলাদা পরমাণু, এরকম বিভিন্ন পরমাণুর সমন্বয়ে বায়ুটা গঠিত হয়েছে, এই জন্য কি মিশ্র বলছি। আর শুদ্ধ কাকে বলা হবে, শুদ্ধ যদি দেখা যায়, আমি ধরলাম H2, জলের অণু নিয়েছি, কোনো একটা পাত্রে আমি টোটাল জল নিয়েছি, তাহলে এই পাত্রের মধ্যে শুধু একটা কণা দ্বারা গঠিত রয়েছে। মানে কণা মানে অণু পরমাণু আয়ন বোঝায়। কণা মনে রাখবে অণু হতে পারে, পরমাণু হতে পারে বা আয়ন হতে পারে, এই তিনটাকে কণা দ্বারা ডিনোট করা যায় বা পার্টিকেল দ্বারা ডিনোট করা যায়।
কণাকে ইংলিশে বলা হয় পার্টিকেল। এবারে এইখানে দেখো জলের, এখানে যেহেতু জল নিয়েছে এই পাত্রের মধ্যে, তাহলে টোটাল প্রত্যেকটা যে কণা জলের অণু দ্বারা গঠিত। জল একটা অণু, কতগুলি পরমাণু দ্বারা গঠিত? হাইড্রোজেনের 2টো পরমাণু, অক্সিজেনের 1টা পরমাণু। তাহলে এইখানে জল একটা অণু হিসাবে কল্পনা করা হচ্ছে। এই অণুটা টোটাল পাত্রের মধ্যে ঘিরে আছে, তাহলে প্রত্যেকটা কণাতে কি আছে? জল আছে। এই জন্য বলা হচ্ছে কি শুদ্ধ পদার্থ, যেহেতু প্রত্যেকটা কণা জলের অণু দ্বারা গঠিত, অন্য কোনো অণু নেই, এই জন্য একে শুদ্ধ পদার্থ বলা হচ্ছে। তাহলে মিশ্র পদার্থ মানে কি? সেখানে কতগুলি অণু পরমাণু থাকতে পারে বিভিন্ন ধরনের, আর এখানে কেবলমাত্র একই প্রকারের অণু বা পরমাণু দ্বারা গঠিত হবে পদার্থ। এবারে দেখো মিশ্র পদার্থ আবার দু রকমের হবে। মিশ্র পদার্থ 2 টাইপস হয়। যেমন কি, একটা হচ্ছে হোমোজিনিয়াস, আর একটা হচ্ছে হেটেরোজিনিয়াস। হোমোজিনিয়াস মিক্সচার বা মিশ্র পদার্থ কাকে বলা হবে? যে হোমোজিনিয়াস মিক্সচার কাকে বলা হবে বা হেটেরোজিনিয়াস মিক্সচার কাকে বলা হবে? যদি দেখা যায় এইখানে একই ধরনের, হোমোজিনিয়াস কথার অর্থ কি? যে টোটাল মিশ্রণটাতে সমানভাবে বিস্তার ঘটবে কণাগুলোর। টোটাল যে মিশ্রণটা নেব তাতে কণাগুলোর যে বিস্তার প্রত্যেকটা অংশে সমানভাবে থাকবে। মানে কি বলা যায়, যে যেখানে আমি হাত দিই না বা যেখান থেকে আমি পদার্থটা তুলে আনি না কেন, তাতে সবই কণাগুলো উপস্থিত থাকবে, অর্থাৎ প্রত্যেকটাতে সমানভাবে ছড়িয়ে পড়বে প্রত্যেকটা অংশে কণাগুলো। কিন্তু হেটেরোজিনিয়াস মিক্সচারে দেখা যাবে প্রত্যেকটা অংশে কণাগুলি সমানভাবে ছড়িয়ে থাকবে না। কীরকমভাবে থাকবে? যে কোনোখানে কণাগুলো বেশি থাকবে, কোনোখানে কম থাকবে, মানে সমানভাবে মিশে থাকবে না কণাগুলো। সেটা হচ্ছে হেটেরোজিনিয়াস মিক্সচার। আর হোমোজিনিয়াস মানে কণাগুলি একদম ওতপ্রোতভাবে পরস্পরের সঙ্গে মিশে থাকবে, আর এখানে মিশে থাকবে না। হোমোজিনিয়াস মিক্সচারের একটা উদাহরণ হবে, হেটেরোজিনিয়াস মিক্সচারের একটা উদাহরণ হবে। হোমোজিনিয়াস মিক্সচার, প্রথমে হেটেরোজিনিয়াস মিক্সচারে আসি। এটা কি হবে? যে বালি প্লাস জলের মিশ্রণ। বালি এবং H2O এর মিশ্রণটা যদি আমি করি, সেটা সবসময় কি হবে? তোমার হেটেরোজিনিয়াস মিক্সচার হবে। এবারে হোমোজিনিয়াস মিক্সচার কি হবে? হোমোজিনিয়াস মিক্সচার যদি উদাহরণ নেওয়া যায়, প্রথমে দেখো সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ NaCl, এটা কিরকম আয়নে ভাঙে? Na+Cl- এই দুটো আয়নে ভাঙে। তাহলে Na+Cl- আয়নগুলো কিন্তু জলের সঙ্গে ওতপ্রোতভাবে চারদিকে সমানভাবে মিশে থাকে। এই জন্য সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণটা হচ্ছে হোমোজিনিয়াস, আর বালি জলের মিশ্রণ কিন্তু মিশে থাকে না, এই জন্য এটাকে বলা হচ্ছে হেটেরোজিনিয়াস মিক্সচার। এটা দেখো পিওর সাবস্টেন্স বা শুদ্ধ পদার্থ। পিওর সাবস্টেন্স মানে কি? শুদ্ধ পদার্থ। ওই মিক্সচারের টাইপ বললাম, এবারে শুদ্ধ পদার্থকে আসছে। শুদ্ধ পদার্থ কিরকম ভাবে ভাগ করা যাবে? দুটো টাইপের। একটা হচ্ছে এলিমেন্ট বা মৌল, আর একটা কি হবে? কম্পাউন্ড বা যৌগ। তাহলে একটা পাচ্ছি এলিমেন্ট বা মৌল, আর একটা হচ্ছে কম্পাউন্ড বা যৌগ। এলিমেন্ট কাকে বলা হবে, মৌল কাকে বলা হবে, কম্পাউন্ড বা যৌগ কাকে বলা হবে? মৌলটা হচ্ছে যে একই প্রকারের পরমাণু বা অণু দ্বারা গঠিত হবে, তাকে বলা হচ্ছে মৌল। অর্থাৎ একই প্রকারের পরমাণু দ্বারা গঠিত, একই প্রকারের পরমাণু দ্বারা গঠিত। আর কম্পাউন্ড বা যৌগ কাকে বলা হবে? কম্পাউন্ড বা যৌগ কাকে বলা হবে? যদি ভিন্ন টাইপের দুই বা ততোধিক পরমাণু দ্বারা গঠিত, ভিন্ন পরমাণু দ্বারা গঠিত। তাহলে একটা হচ্ছে একই প্রকারের পরমাণু দ্বারা গঠিত, যাদের বলা হবে মৌল, আর একটা হচ্ছে দুই বা ততোধিক ভিন্ন পরমাণু দ্বারা গঠিত, যাদের বলা হবে যৌগ। যেমন কি বলবো? যে একই প্রকারের পরমাণু দ্বারা গঠিত, যেমন হাইড্রোজেন একটা মৌল, অক্সিজেন একটা মৌল, যেগুলো একই প্রকারের পরমাণু দ্বারা গঠিত। ধরো একটা আয়রনের রড নিচ্ছি, এখানে প্রত্যেকটাতে পরমাণুগুলি কি আছে? Fe আছে, এই জন্য বলা হচ্ছে মৌল। এবারে কম্পাউন্ড বা যৌগ কাকে বলা হবে?
যখন দুই বা ততোধিক ভিন্ন পরমাণু দ্বারা গঠিত হবে, যেমন H2O, এর একটা কম্পাউন্ড বা যৌগ। এবারে যদি অণু বলা হয়, মলিকিউল বা অণু, অণু কাকে বলা হবে? অণুটা হচ্ছে এলিমেন্ট হতে পারে, মৌল হতে পারে, অথবা কম্পাউন্ড হতে পারে। অণু আমি যৌগকেও বলতে পারি অথবা মৌলকেও বলতে পারি। যখন একই প্রকারের পরমাণু দ্বারা অণুটা গঠিত হবে তখন তাকে বলবো এলিমেন্ট বা মৌল। যখন ভিন্ন প্রকারের পরমাণু দ্বারা অণুটা গঠিত হবে তখন তাকে বলবো যৌগ। তাহলে একই প্রকারের, যখন আমরা অণু মানে কি বুঝি? অণু মানে হচ্ছে কতগুলি পরমাণুর সমন্বয়ে গঠিত, সে একই প্রকারের হোক কিংবা ভিন্ন প্রকারের হোক, কতগুলি পরমাণুর সমন্বয়ে গঠিত। এবার এখানে দেখো অণু কাকে বলা হচ্ছে? অণু হচ্ছে কতগুলি পরমাণু দ্বারা গঠিত, সেটা একই প্রকার বা ভিন্ন প্রকার। কিন্তু এলিমেন্ট কেবলমাত্র একই প্রকারের। তাহলে অণু এলিমেন্টও হতে পারে একই প্রকারের যেহেতু পরমাণু দ্বারা গঠিত, আর কম্পাউন্ডও হতে পারে ভিন্ন প্রকারের যেহেতু পরমাণু দ্বারা গঠিত। তাহলে অণু কি হবে? এলিমেন্টও হতে পারে, কম্পাউন্ড হতে পারে। এটা হলে একই প্রকারের পরমাণু দ্বারা গঠিত, এটা হলে ভিন্ন প্রকারের পরমাণু দ্বারা গঠিত। আর অণু হচ্ছে মোট পরমাণু দ্বারা গঠিত, সে একই হতে পারে বা ভিন্ন হতে পারে। তাহলে দুটোই হবে। অণুকে আমি চিহ্নিতকরণ করবো এলিমেন্ট দ্বারাও চিহ্নিতকরণ করতে পারি, কম্পাউন্ড দ্বারাও চিহ্নিতকরণ করতে পারি। এরপরে দেখো কম্পাউন্ড, কম্পাউন্ড বা যৌগ। যৌগ সাধারণত আমরা টু টাইপসের, তোমাদের এইচএসসি টু টাইপসের যৌগ পড়া হবে। একটা হচ্ছে অর্গানিক কম্পাউন্ড আর একটা ইনঅর্গানিক কম্পাউন্ড। আর সবসময় কেমিস্ট্রিতে তিনটে পার্ট আছে, অর্গানিক, ইনঅর্গানিক, ফিজিক্যাল। ইন্ডাস্ট্রিয়াল পার্ট রয়েছে, তবে সেটা কিছুটা কম রয়েছে, এই জন্য সেটা ছাড়ো। অর্গানিক, ইনঅর্গানিক, ফিজিক্যাল, এটা হচ্ছে মূল পার্ট। এই তিনটা পার্টের মধ্যে পড়তে হবে। প্রথমে হচ্ছে কম্পাউন্ড বা যৌগ। এই যৌগকে আমরা দুভাবে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে মূল যে অর্গানিক, আর একটা হচ্ছে ইনঅর্গানিক। তাহলে যৌগ মানে কি? কতগুলি পরমাণু দ্বারা গঠিত যেটা ভিন্ন পরমাণু হবে। তাহলে অর্গানিকের ক্ষেত্রে আমি কি উদাহরণ নেব? ধরো মিথেন, CH4, এটা একটা অর্গানিক কম্পাউন্ড। অর্গানিক কম্পাউন্ড কাকে বলবো, ইনঅর্গানিক কম্পাউন্ড কাকে বলবো, এর কোনো সংজ্ঞা নেই, কিন্তু জাস্ট মনে রাখার জন্য একটা জেনে রাখো যে অর্গানিক কম্পাউন্ড হচ্ছে সেখানে কার্বন হাইড্রোজেনের সমন্বয় থাকবেই, এটা হচ্ছে অর্গানিক কম্পাউন্ড। অর্গানিক কম্পাউন্ড মানে সেখানে কার্বন থাকবে এবং হাইড্রোজেন থাকবে, এই দুটোর মিক্সচারে যে সকল যৌগগুলো গঠিত হবে তাদের আমরা অর্গানিক কম্পাউন্ড বলবো। আর ইনঅর্গানিক কি হবে? যেখানে তুমি CO2 নিতে পারো, তারপরে NH3 নিতে পারো, এগুলোতে কোনো হাইড্রোজেন কার্বন এরকম থাকবে, সেরকম পার্টিকুলার কিছু ব্যাপার নেই। এখানে তুমি CO2, NH3, H2SO4 যাই কিছু নিতে পারো। তাহলে অর্গানিক হচ্ছে কার্বন হাইড্রোজেন থাকবে, এটা মূলত একদম প্রধান কন্ডিশন। ইনঅর্গানিকের ক্ষেত্রে কার্বন হাইড্রোজেন না থাকলেও চলবে। অণু কাকে বলা হবে? এবারে দেখো অণু কাকে বলা হবে একটু আগে বলেছি। এবারে অণুর টাইপস আছে, একটা হচ্ছে মৌলিক অণু আর একটা যৌগিক অণু। অণুটা কি? কতগুলি পরমাণুর সমন্বয়ে গঠিত, সে একই প্রকার হতে পারে, ভিন্ন প্রকার হতে পারে। মৌলিক অণু, যৌগিক অণু। মৌলিক অণু কাকে বলবো? যখন একই প্রকারের অণু দ্বারা গঠিত হবে, মানে একই প্রকারের পরমাণু দ্বারা গঠিত হবে, তাকে বলা হবে মৌলিক অণু। যেমন H2O2, দেখো এগুলো একই পরমাণু দ্বারা গঠিত। এখানে H2 কিরকম হয়? হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন, দুটো হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত। অক্সিজেন কি? O প্লাস ও, দুটো অক্সিজেনের সমন্বয়ে গঠিত। তাহলে এগুলোকে বলা হবে মৌলিক অণু, যেহেতু একই প্রকারের পরমাণু দ্বারা গঠিত। যৌগিক অণু কাকে বলা হবে? ভিন্ন প্রকারের পরমাণু দ্বারা। জল, NH3, দেখো এখানে হাইড্রোজেন দুটো পরমাণু আছে, অক্সিজেন একটা, তাহলে দুটো ভিন্ন প্রকারের পরমাণু। নাইট্রোজেন একটা পরমাণু, হাইড্রোজেন তিনটা পরমাণু, তাহলে টোটাল ভিন্ন প্রকারের পরমাণু দ্বারা গঠিত। এই জন্য একে বলা হচ্ছে যৌগিক অণু। এরপরে পারমাণবিকতা। পারমাণবিকতা কাকে বলা হবে? দেখো পারমাণবিকতা হচ্ছে একটা অণু যতগুলি পরমাণু দ্বারা গঠিত তাকে বলা হচ্ছে তার পারমাণবিকতা। কোনো মৌলের একটা অণু যতগুলি পরমাণু দ্বারা গঠিত, অর্থাৎ অণুর মধ্যে যতগুলি পরমাণু রয়েছে সেটাই তার পারমাণবিকতা। যেমন H2, এটা একটা অণু, তার মধ্যে কতগুলি পরমাণু রয়েছে? দুটি পরমাণু রয়েছে, এই জন্য পারমাণবিকতা 2। O2, এখানে কতগুলি পরমাণু রয়েছে? দুটি পরমাণু, সেই পারমাণবিকতা 2। তাহলে এদের বলা হবে দ্বিপারমাণবিক অণু। এক পারমাণবিক অণু কাকে বলা হবে? হিলিয়াম, একটা পরমাণু রয়েছে। নিয়ন, একটাই পরমাণু রয়েছে।
এগুলোকে বলা হবে এক পারমাণবিক অণু। নেক্সট দেখো, এরপরে নেক্সট টপিক হচ্ছে যোজ্যতা। যোজ্যতা প্রত্যেকটা মৌলের জানা জরুরি, কারণ এর থেকে সংকেত নির্ণয় করতে হবে, এবং প্রত্যেকটা কেমিস্ট্রি মানেই সংকেত খুবই প্রয়োজন। টোটাল কেমিস্ট্রিতে সংকেত একদম অবভিয়াসলি প্রয়োজন। অর্গানিকটা অতটা প্রয়োজন লাগে না, ইনঅর্গানিকে একদম সংকেতের ছড়াছড়ি, পুরো সংকেত যদি না জানো কিছু জানতে পারবে না। এই জন্য সংকেত আগে জানা জরুরি, সংকেত আগে করাবো, তারপরে এখানে যোজ্যতাটা প্রথমে ডিসকাস করার পর সংকেতে যাব। যোজ্যতা কি হচ্ছে? যোজ্যতা কাকে বলা হবে? কোনো মৌলের একটা পরমাণু যতগুলি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে, অথবা যতগুলি হাইড্রোজেন পরমাণুকে কোনো যৌগ থেকে প্রতিস্থাপিত করে, তার সংখ্যাকে বলা হবে ওই পরমাণুর যোজ্যতা। কি বললাম? কোনো মৌলের একটা পরমাণু, ধরলাম HCl, এখানে ক্লোরিন একটা মৌলের পরমাণু, ক্লোরিন মৌলের পরমাণু Cl রয়েছে। এই ক্লোরিন মৌলের পরমাণুটা কার সঙ্গে যুক্ত আছে? একটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে। কি সংজ্ঞাতে কি বলা হয়েছে? কোনো মৌলের একটা পরমাণু যতগুলি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত থাকবে তাকে বলা হবে ওই পরমাণুটির যোজ্যতা। তাহলে এই পরমাণু কটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে? একটা হাইড্রোজেনের সঙ্গে, এই জন্য এই ক্লোরিনের যোজ্যতা হচ্ছে 1। এরপরে আরেকটা যদি ধরা যায়, ধরো NH3, অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখা যাবে এই নাইট্রোজেন মৌলের একটা পরমাণু রয়েছে। এই নাইট্রোজেন পরমাণু কতগুলো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে? 3টি হাইড্রোজেনের সঙ্গে, এই জন্য নাইট্রোজেনের যোজ্যতা কত হবে? 3। এইরকম ভাবে কোনো মৌলের একটা পরমাণু যতগুলি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে এটা একটা কম্পাউন্ড ফর্মেশন করছে, দুটো ভিন্ন পরমাণুর মিক্সচার, অর্থাৎ একটা কম্পাউন্ড। যে যৌগটা ফর্মেশন করছে তাকে কি বলা হবে? তাকে বলা হবে ওই তোমার নাইট্রোজেনের যে যৌগ ফর্মেশন করছে সেই যৌগের মধ্যে যতগুলো হাইড্রোজেন পরমাণু আছে সেটাই তার যোজ্যতা। তাহলে 3টে হাইড্রোজেন আছে, যোজ্যতা হচ্ছে 3। এখানে দেখো প্রত্যেকটা মৌলের এখানে যোজ্যতা দেওয়া আছে, 4টা চার্জ দেওয়া আছে। চার্জ কেন দেওয়া আছে? কারণ চার্জ যেটাই হবে, ভালো করে মনে রাখবে, যেটা চার্জ হবে সেটাই তার কিন্তু যোজ্যতা হবে। চার্জ আর যোজ্যতা কিন্তু আলাদা হয় না। কোনো একটা মৌলের পরমাণুগুলোর ক্ষেত্রে যেটা চার্জ হবে, এগুলো হচ্ছে মৌল প্রত্যেকটা, এই মৌলের ক্ষেত্রে প্রত্যেকটা চার্জ যেটা হবে সেটাই তার যোজ্যতা হবে। এগুলো মৌলের নাম দেওয়া আছে প্রত্যেকটা, তুমি অমনি Li+, Cu+ এরকম ভাবে মুখস্থ করবে। এই টোটাল যোজ্যতা 1 এর 4, যোজ্যতা 2 এর 4, যোজ্যতা 3, যোজ্যতা 4। এবারে এখানে দেখো দুটো পার্টে ভাগ করা আছে, একটা হচ্ছে ক্যাটায়ন পার্ট আর একটা অ্যানায়ন পার্ট। ক্যাটায়ন পার্টটাকে প্রথমে পড়বে, তারপর সোজাসুজি একদম যোজ্যতা 1-এ দেখো অ্যানায়ন পার্টটা দেওয়া আছে, যোজ্যতা 2-তে অ্যানায়ন পার্ট নিচে দেওয়া আছে, যোজ্যতা 3-তে অ্যানায়ন পার্ট এই যে নিচে দেওয়া আছে। এই জায়গাটা ক্লিয়ার করে নাও, এটা প্রয়োজন নেই। তাহলে একদম পুরোটা ডিটেলসে মুখস্থ করতে হবে, প্রত্যেকটা চার্জ আর প্রত্যেকটা যোজ্যতা। যোজ্যতাটা মুখস্থ করলে চার্জ নিজেই মনে থাকবে। যেমন যোজ্যতা 2-এ দেখো প্রত্যেকটা চার্জ 2, যোজ্যতা 1-এ দেখো প্রত্যেকটা চার্জ 1, যোজ্যতা 3-এ দেখো প্রত্যেকটা চার্জ 3, যোজ্যতা 4-এ প্রত্যেকটা চার্জ 4। এরকম ভাবে মনে রাখবে। তাহলে যেগুলো যোজ্যতা 3-এ আছে প্রত্যেকটা 3 চার্জ, 1-এ থাকলে প্রত্যেকটা 1 চার্জ, এরকম ভাবে প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে মনে রাখতে হবে। আর মৌলগুলি কি হয়? ধাতু হতে পারে কিছু, অধাতু হতে পারে কিছু, ধাতু গল্প কিছু আছে, সেগুলো আলাদা পরে জানবো। তাহলে ধাতু অধাতুর মিশ্রণ রয়েছে, যেগুলো ধাতু হবে সেগুলো সবসময় পজিটিভ আয়ন ফর্মেশন করবে, অর্থাৎ ক্যাটায়ন দিচ্ছে। আর যেগুলো অধাতু হচ্ছে সেগুলো দেখো প্রত্যেকটা অ্যানায়ন দিচ্ছে। অধাতু মানেই অ্যানায়ন ফর্মেশন করে, আর ধাতু মানে কি ফর্মেশন করে? ক্যাটায়ন ফর্মেশন করে। নেক্সট, মৌলের যোজ্যতাগুলি দেখলে, এখন তাহলে এরপর যোজ্যতা মূলকে যাচ্ছি। মূলকের ক্ষেত্রে কি দেখা যাবে? মূলকের ক্ষেত্রে প্রত্যেকটাই কিন্তু অধাতব। মূলক মানেই অধাতব। অধাতবর ক্ষেত্রে কি হয়? নেগেটিভ চার্জ হয়, কখনো পজিটিভ চার্জ হয় না। এবারে এখানে দেখো যোজ্যতা 1, এগুলো প্রত্যেকটা কার ক্ষেত্রে হবে? এগুলো প্রত্যেকটা মূলকের ক্ষেত্রে। আগেরটাতে ছিল মৌলের ক্ষেত্রে প্রত্যেকটা যোজ্যতা 1, যোজ্যতা 2, যোজ্যতা 3, যোজ্যতা 4 এরকম বলেছিলাম। এটা হচ্ছে মূলকের ক্ষেত্রে। মূলকের ক্ষেত্রে প্রত্যেকটা লক্ষ্য করো, এখানে যোজ্যতা 1 এর পার্টটা শুধু দেওয়া আছে। OH- নাম কি হবে? হাইড্রোক্সিল। NH4+ নাম কি হবে? অ্যামোনিয়া। NO3- নাইট্রেট।
NO2 মাইনাস নাইট্রাইট, ClO3 মাইনাস ক্লোরেট, HSO4 মাইনাস বাই সালফেট, HSO3 মাইনাস বাই সালফাইট, HCO3 মাইনাস বাই কার্বনেট, AlO2 মাইনাস অ্যালুমিনেট, CH3COO মাইনাস অ্যাসিটেট, MnO4 মাইনাস পারম্যাঙ্গানেট, H মাইনাস হাইড্রাইট, Cn মাইনাস সায়ানাইট, ClO2 মাইনাস ক্লোরাইট, ClO মাইনাস হাইপোক্লোরাইট, ClO4 মাইনাস পারক্লোরেট। তাহলে এগুলো প্রত্যেকটা যোজ্যতা 1। কার ক্ষেত্রে? মূলকের ক্ষেত্রে, পার্টিকুলার মূলকের ক্ষেত্রে প্রত্যেকটা বললাম। এবার এখান থেকে কি হবে তোমরা নিজেরা দেখো, শুধু অ্যামোনিয়াম আয়নটা দেখো প্লাসে আছে আর প্রত্যেকটা মাইনাসে রয়েছে। এবারে এখানে যোজ্যতা 1 এর জন্য প্রত্যেকটা চার্জ হচ্ছে 1 করে আছে, দেখো প্রত্যেকটা চার্জ 1, এই জন্য যোজ্যতা 1। তাহলে যোজ্যতা যত হবে চার্জ তত হবে, তার সঙ্গে একটা সিমেট্রি রয়েছে, একটা কি বলা যায়, একটা সম্পর্ক রয়েছে, রিলেশন রয়েছে। যোজ্যতা যাই হবে চার্জ তত হবে। নেক্সট এবারে দেখো যোজ্যতা 2 আর যোজ্যতা 3। মূলকের ক্ষেত্রে যোজ্যতা 2, যোজ্যতা 3। দেখো যোজ্যতা 2 এর ক্ষেত্রে কি হচ্ছে SO4 মাইনাস সালফেট, এখানে প্রত্যেকটা চার্জ 2 হবে যেহেতু যোজ্যতা 2 বলা হয়েছে। আর যোজ্যতা 3 মানে চার্জ 3 হবে যেহেতু যোজ্যতা 3 বলা হয়েছে, প্রত্যেকটা চার্জ 3। আর যোজ্যতা 4 মানে চার্জ কত হবে, এখানে 4 মাইনাস হবে। তাহলে দেখো SO4 মাইনাস সালফেট, SO3 মাইনাস সালফাইট, CO3 মাইনাস কার্বনেট, Cr2O7 মাইনাস ডাইক্রোমেট, SiO3 মাইনাস সিলিকেট, ZnO2 মাইনাস জিঙ্কেট, BO3 মাইনাস বোরেট, PO4 মাইনাস ফসফেট, AsO4 মাইনাস আর্সেনেট। যোজ্যতা 4 কি হবে, ফেরোসায়ানাইড, কেবলমাত্র একটি আছে ফেরোসায়ানাইড। এবারে এগুলো কি করতে হবে তোমাদের বাড়িতে তুলে নাও, ভালো করে স্ক্রিনশট নিয়ে তুলে নাও, বাড়িতে ভালো করে একদম লিখে মুখস্থ করতে হবে, বুঝে গেল। যোজ্যতা না মুখস্থ করলে সংকেত ঠিকঠাক পারবে না, সংকেত একদম ডিটো তোমাদের করতে হবে, এক একটা সংকেত দেওয়া হবে, সংকেত করতে হবে, সংকেত না করলে কোনোভাবেই তোমরা কেমিস্ট্রিতে এগোতে পারবে না। এবারে দেখো এরপরে নেক্সটে যাচ্ছি, এবার চলি সংকেত নির্ণয়ে। সংকেত নির্ণয় দেখো ভালো করে, ওই যোজ্যতা থেকেই সংকেত নির্ণয় হবে। প্রত্যেকটা মৌলের যোজ্যতা আমরা জানলাম এতক্ষণ পর্যন্ত, এবার যোজ্যতা থেকে সংকেত নির্ণয় করব। কার সংকেত নির্ণয়? যৌগের সংকেত নির্ণয়। সবসময় যৌগের সংকেত নির্ণয় করা হবে, মৌলের নয়, যৌগের সংকেত নির্ণয়। তাহলে প্রথমে লক্ষ্য করো কিভাবে নির্ণয় করা হচ্ছে। আমি ধরছি হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, এটা তোমাকে বলে দিল এর সংকেত নির্ণয় করতে হবে, এটা একটা তো যৌগ। তাহলে সংকেত কিভাবে নির্ণয় করা হয় সেটা দেখতে হবে। কি কি আছে আগে মূল পদার্থ? হাইড্রোজেন আছে, ক্লোরাইড, ক্লোরাইড মানে কি, Cl কে বলা হয় ক্লোরিন। তোমাদের যোজ্যতাতে দেখবে আয়নে ভাঙা আছে, Cl মাইনাস, Br মাইনাস, এগুলো হচ্ছে ক্লোরাইড ব্রোমাইড। তাহলে Cl মাইনাস হচ্ছে ক্লোরাইড, মানে এটাকে Cl হিসাবে ধরতে পারি আমি। এবার হাইড্রোজেন আর ক্লোরিন আছে, তাহলে H আছে, Cl আছে। যে কোনো যৌগের মধ্যে ক্লোরিনটা ক্লোরাইড হিসাবে লেখা হয়, ব্রোমিন ব্রোমাইড এরকমভাবে লেখা হয় হ্যালোজেন মূলক। তাহলে H আছে, Cl আছে। হাইড্রোজেনের যোজ্যতা তার নিচে বসাবো, হাইড্রোজেনের যোজ্যতা কত, একটু আগে চার্টটা দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নেবে 1। ক্লোরিনের যোজ্যতাও 1, তাহলে এই 1টা যাচ্ছে হাইড্রোজেনের নিচে, এই 1টা যাচ্ছে ক্লোরিনের নিচে। তাহলে কি ফরমেশন হচ্ছে, H1Cl1, 1 গুলো লেখা হয় না, তাহলে গঠিত হলো HCl। তাহলে হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত কি, HCl। যেহেতু আমি কিরকম প্রথম থেকে নিয়ম করলাম, প্রত্যেকটা মৌল আগে লিখে দিলাম, কি কি মৌল আছে এই সংকেতের মধ্যে, হাইড্রোজেন আছে, ক্লোরিন আছে। তাহলে হাইড্রোজেন আর ক্লোরিন লিখে দিয়েছি। এরপর হাইড্রোজেনের সোজা তার যোজ্যতা বসিয়েছি, ক্লোরিনের সোজা তার যোজ্যতা বসিয়েছি। প্রত্যেকটা নিচে নিচে যোজ্যতা বসানোর পর এর যে কোনো মানে প্রত্যেকটা বিপরীতে যাবে, এর যোজ্যতা এর নিচে যাবে, এর যোজ্যতা এর নিচে যাবে, তাহলে পরস্পর বিপরীত দিকে নিচে যাবে। তাহলে H1 হবে, Cl1 হবে। ফরমেশন 1 গুলো সাধারণত লেখা হয় না, HCl। এরপরে দেখো এখানে হাইড্রোজেন ক্লোরাইড, এবার আরেকটা যৌগ ধরে নেওয়া হচ্ছে, ধরো এখানে ধরা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড HCl হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট।
দেখো এখানে পটাশিয়ামটা হচ্ছে মৌল, পারম্যাঙ্গানেট মূলক। এটা ভালো করে মনে রাখবে, এটা হচ্ছে মৌল, এটা হচ্ছে মূলক। তাহলে মৌলের যোজ্যতা মৌলের জায়গায় দেখতে হবে, মূলকের যোজ্যতা মূলকের জায়গায় দেখতে হবে। মৌলের সোজা বসাচ্ছি, তার চিহ্ন কে, আর পারম্যাঙ্গানেটের চিহ্ন কি ছিল, MnO4। এখানে কিন্তু মাইনাসটা লেখা চলবে না, কারণ মাইনাস হচ্ছে তার চার্জ, আর চিহ্ন মানে সাংকেতিক চিহ্ন হচ্ছে MnO4। কে এর নিচের যোজ্যতা বসাবো 1, পারম্যাঙ্গানেটের যোজ্যতা কত ছিল দেখে নেবে 1, তাহলে এই 1টা আসবে এর নিচে, এই 1টা যাবে এর নিচে। ফরমেশন কি হচ্ছে K1 MnO4 1, কিন্তু আমরা কি জানি MnO4 এই 1 গুলিকে লেখা হয় না, তাহলে ফরমেশন কি হবে KMnO4। এইটা যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গঠন। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সংকেত হলো KMnO4। KMnO4 হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গঠন। বুঝা গেছে? এরপরে আসছি আরেকটা যৌগ নিয়ে, যেখানে একটু আলাদা টাইপের হবে। ধরা হচ্ছে বেরিয়াম সালফেট। এখানে নাম কি হবে, বেরিয়াম সালফেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট মুছে দাও, তাহলে নাম হলো বেরিয়াম সালফেট। বেরিয়াম সালফেট। বেরিয়াম আছে, সালফেট আছে। বেরিয়ামের যোজ্যতা 2, সালফেটের যোজ্যতাও 2, যে যার যোজ্যতা তার সোজা নিচে লিখে দিচ্ছি। এই 2টা আসবে এর নিচে, এই 2 যাবে এর নিচে, তাহলে Ba2SO4 এর হোল 2, এইটা হচ্ছে। এবারে এখানে কি তাহলে সংকেত এটাই হবে না, এখানে কিরকম হবে, যেহেতু দুটোতে একই সংখ্যা আসছে, সবসময় আমরা কি জানি ডাল্টনের পরমাণুবাদ অনুযায়ী প্রত্যেকটা যৌগের ক্ষেত্রে পরমাণুগুলি পূর্ণ সংখ্যা সরল অনুপাতে থাকে, আর এগুলো তো ডাল্টনীয় যৌগ। ডাল্টনীয় যৌগের ক্ষেত্রে পূর্ণ সংখ্যা সরল অনুপাতে থাকবে প্রত্যেকটা পরমাণু বা মূলক। তাহলে এখানে কি হবে, আমরা 2:2 অনুপাত বের করে দেবো, এটা পূর্ণ সংখ্যা সরল অনুপাত। তাহলে কত হয়ে যাবে 1:1। ফরমেশন কি হবে Ba1SO4 1, তাহলে 1 গুলো লেখা হয় না, BaSO4 বেরিয়াম সালফেট। এরপরে আরেকটা উদাহরণ নিচ্ছি। ধরো নেওয়া হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। তাহলে সোডিয়ামটা মৌল, বাইকার্বনেট মূলক। সোডিয়ামের চিহ্ন Na, বাইকার্বনেট HCO3। এটারও যোজ্যতা 1, এটারও যোজ্যতা 1, এই 1 এর নিচে, এই 1 এর নিচে, তাহলে NaHCO3। যেটাতে দেখবো অনুপাত বেরোবে, সেখানে অনুপাত একদম লঘিষ্ঠ অনুপাত বের করে নিতে হবে। যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এখানে কার্বন আছে, অক্সিজেন আছে। কার্বনের যোজ্যতা 4, অক্সিজেনের যোজ্যতা 2, এইখানে আসবে, এইখানে আসবে। এখানে তাহলে কি করব, 4:2 করে নিতে হবে, তাহলে 2:1। এই জন্য হচ্ছে, তাহলে 4:2 করলে 2:1, মানে এইখানে 2 হবে, এইখানে 1 হবে, তাহলে ফরমেশন হবে CO2। এইভাবে মোটামুটি যোজ্যতাগুলো নির্ণয় করবে, সংকেতগুলো নির্ণয় করবে, যোজ্যতা থেকে সংকেতগুলো নির্ণয় করবে। এইভাবে খাতা কলমে ভালো করে প্র্যাকটিস করবে, এগুলো হালকা হালকা করতে করতে প্র্যাকটিস হয়ে যায়। আমি কিছু কিছু দিচ্ছি, করে রাখবে। ধরো পটাশিয়াম ক্লোরেট, পটাশিয়াম ক্লোরেট, এটার বের করো পটাশিয়াম ক্লোরেট। 2 নম্বর অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট ফটাফট খাতায় করে নাও যে যার। তারপরে ধরো সোডিয়াম বাইকার্বনেট হয়ে গেছে, পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট। এইগুলো ভালো করে ফলো করবে, তাহলে ফটাফট হয়ে যাবে। আচ্ছা, সংকেতটা এবার সংকেতটা আমার মোটামুটি বোঝা গেছে যে সংকেত কিভাবে নির্ণয় হচ্ছে। সংকেত টপিকটা ছাড়ার পর আমরা এরপরে আসবো
যে কোনো কম্পাউন্ডকে কিভাবে আয়নে ভাঙা যায়, এটা ভালো করে লক্ষ্য করো, যে কোনো কম্পাউন্ডকে কিভাবে আয়নে ভাঙা যায় সেটা এবার দেখাচ্ছি। এবারে দেখো বিভিন্ন ডিসোসিয়েশন অফ এ কম্পাউন্ড টু আয়ন, মানে কি যৌগের আয়নে ভাঙন, কিভাবে কোনো একটা যৌগকে আমি আয়নে রূপান্তরণ করব। তার একটা সূত্র রয়েছে, সূত্রটা লিখে রাখো। নিজের জুতো সামনে, বান্ধবীর জুতো মাথায়। যদি দেখা যায় কোনোটা জুতো নেই তাহলে কি হবে, যোজ্যতা মাথায় উঠে যায়, যোজ্যতা মাথায় উঠে যায়। এটা হচ্ছে 2 নম্বর সূত্র। এখানে ব্র্যাকেটে কি লিখবে, যদি জুতো না থাকে। এই দুটো সূত্র দ্বারা আমরা যৌগকে আয়নে ভাঙব। কিভাবে ভাঙবো দেখাচ্ছি একটা। ধরলাম প্রথমে আমি আগে সংকেত নির্ণয় করি, তারপর যৌগকে আয়নে ভাঙবো। তাহলে প্রথমে দিচ্ছি ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট। সংকেত কি হবে, Ca, ক্যালসিয়ামের সালফেটের SO4। তাহলে ক্যালসিয়ামের নিচে তার যোজ্যতা 2 বসালাম, সালফেটের নিচে যোজ্যতা 2 বসালাম। তাহলে সংকেত কি পাবো, 2:2 অনুপাত হয়ে যাবে। কিরকম অনুপাত হবে, 2:2 মানে কত হবে, 1:1 হয়ে যাবে। তাহলে CaSO4 পেয়ে যাবো, ক্যালসিয়াম সালফেট। এবারে কিভাবে আমি ভাঙবো দেখো, প্রথম পয়েন্টে কি ছিল, নিজের জুতো সামনে, বান্ধবীর জুতো মাথায়। তাহলে এখানে ক্যালসিয়াম একটা মৌল আর সালফেট একটা মূলক রয়েছে। এর কিন্তু কোনোটারই জুতো নেই। সালফেটের SO4 তার নিজের সংকেত, এই 4টা কিন্তু জুতো নয়। জুতো মানে যেটা নিচে থাকবে। তাহলে C এর নিচেও কোনো জুতো নেই, SO4 এর নিচেও কোনো জুতো নেই। তাহলে প্রত্যেকটা যোজ্যতা মাথায় উঠে যাবে। তাহলে C এর যোজ্যতা কত, C এর যোজ্যতা হচ্ছে 2। আর সবসময় মনে রাখবে ধাতুটা সবসময় পজিটিভ চার্জ গঠন করবে আর অধাতুটা সবসময় নেগেটিভ চার্জ গঠন করবে। যেহেতু আয়নে ভাঙন বলছে, আয়ন মানে কি আমরা কি জানি, ক্যাটায়ন একটা, অ্যানায়ন একটা। মানে একটা হবে পজিটিভ চার্জ যুক্ত আর একটা হবে নেগেটিভ চার্জ যুক্ত, একটা পজিটিভ একটা নেগেটিভ। তাহলে Ca2+, SO4 2-। যেহেতু প্রত্যেকটা যোজ্যতা একই, তাহলে সংকেত পেয়েছি CaSO4, জুতো কোনোটারই নেই, তাহলে প্রত্যেকটা যোজ্যতা মাথায় উঠে যাবে, Ca2+, SO4 2-। ক্লিয়ার? এরপরে দেখো H2SO4, সালফিউরিক অ্যাসিড জানি। তাহলে এখানে হাইড্রোজেনের জুতো কত আছে, 2। হাইড্রোজেন মৌল, সালফেট মূলক। এই 4 কিন্তু জুতো নয়, এটা টোটাল সংকেত। তাহলে এই যে জুতো 2, তাহলে এইদিকে H লিখে দিলাম, এদিকে SO4 লিখে দিলাম। এই যে জুতো 2, তাহলে প্রথমে জুতো যেহেতু আছে, তাহলে প্রথমের সূত্র দ্বারা হবে, এই 1 নম্বর সূত্র দ্বারা হবে। 1 নম্বর সূত্রে নিজের জুতো সামনে, বান্ধবীর জুতো মাথায়। দেখো নিজের জুতো হাইড্রোজেনের 2 সামনে বসিয়ে দিলাম। বান্ধবীর জুতো কত, 1 আছে, এখানে কিছু নেই মানে 1 আছে। তাহলে বান্ধবীর জুতো 1 মানে প্লাস হয়ে যাবে। তাহলে নিজের জুতো সামনে, বান্ধবীর জুতো মাথায়। যেহেতু হাইড্রোজেন এখানে কি হচ্ছে, এইচটা সবসময় পজিটিভ আয়ন গঠন করে, এই জন্য H+। SO4 এর ক্ষেত্রে নিজের জুতো সামনে, তার মানে 1, কিছু নেই মানে 1, বান্ধবীর জুতো মাথায় মানে 2-। তাহলে কি ফরমেশন হচ্ছে, 2H+, SO4 2-। তাহলে দুটো আয়ন ফরমেশন হচ্ছে, একটা প্লাস হচ্ছে একটা মাইনাস হচ্ছে। যৌগকে আয়নে ভেঙে দিচ্ছি। তাহলে যৌগকে আয়নে ভাঙার দুটো সূত্র, একটা যদি যোজ্যতা না থাকে, যদি দেখা যায় যে প্রত্যেকটার জুতো 1-1 আছে, অর্থাৎ যোজ্যতা তার সমান, তাহলে যোজ্যতাগুলি মাথায় উঠে যাবে। আর যদি দেখা যায় জুতো আছে, তাহলে তার সূত্র অনুযায়ী, প্রথম সূত্র অনুযায়ী হবে। আরেকটা উদাহরণ নিচ্ছি, আছে ক্যালসিয়াম ফসফেট। আগে ক্যালসিয়াম ফসফেটের সংকেত আমি আগে চিহ্নিতকরণ করি। তাহলে ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম ফসফেট, এখান থেকে প্রথমে তার সংকেত নির্ণয় করতে হবে, তারপরে আমি যৌগের আয়ন ভাঙবো। তাহলে যৌগের আগে সংকেত নির্ণয় করি। ক্যালসিয়ামে কি আছে, Ca,
ফসফেটের PO4। তাহলে এটা হচ্ছে ফসফেটের সংকেত আর এটা ক্যালসিয়ামের চিহ্ন। সি এর নিচে কত বসাবো, তার যোজ্যতা 2, ফসফেটের নিচে যোজ্যতা 3। দেখবে ফসফেট মূলকের যোজ্যতা 3 রয়েছে, তাহলে 3টা আসবে এর নিচে, 2টা আসবে এর নিচে, কি হবে Ca3PO4 এর হোল 2 হয়ে গেল। তাহলে এখানে ক্যালসিয়াম 3 PO4 এর হোল 2, এটা পেলাম সংকেত। এবার আয়নে কিরকম ভাঙবো যৌগটাকে, ক্যালসিয়াম আছে ফসফেট আছে, দুটোকে আলাদা করে দাও, ক্যালসিয়াম PO4 নিজের জুতো, তাহলে জুতো দুটোরই আছে 3 2, তাহলে ক্যালসিয়ামের জুতো 3, সামনে 3 বসিয়ে দিলাম। বান্ধবী জুতো 2, ওপরে 2, যেহেতু ক্যালসিয়াম ধাতু 2+। PO4 এর জুতো কত 2, সামনে বসিয়ে দিলাম। বান্ধবী জুতো কত 3, তাহলে ওপরে 3, আর যেহেতু PO4 ফসফেট অধাতব এই জন্য 3-। তাহলে এইভাবে তোমরা প্রত্যেকটার যৌগকে আয়নে ভাঙা যাবে। যৌগ বলতে তড়িৎ বিশ্লেষ্য যৌগ, যেগুলো আয়নে ভাঙবে, যেগুলো ভাঙবে না সেগুলো তো ভাঙা যায় না। যেগুলো তড়িৎ বিশ্লেষ্য, যেগুলো জলীয় দ্রবণে আয়নে বিয়োজিত হবে, সেগুলোর ক্ষেত্রেই আমরা ভাঙতে পারবো, নাহলে কিন্তু ভাঙা